আপনার কি জার্মান ভাষায় টেল সার্টিফিকেট দরকার? কিন্তু থামো, বাংলাদেশে টেলক এক্সাম নেয় এবং বইতে সিট পাওয়া যায় না। তাহলে এখন আমরা কিভাবে এক্সাম দিতে পারি? আজকে আমার সাথে আছেন হাফসা আপু, যিনি ঠিক এই সমস্যার মুখোমুখি হয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি। তিনি সম্প্রতি স্পিকিং 100% মার্কস পেয়ে ইন্ডিয়ার থেকে টেলক বিয়ন সফলভাবে পাশ করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব তিনি কোথায় এক্সাম দিলেন, কিভাবে গেলেন, মোট কত টাকা লেগেছে, এক্সাম সেন্টারের এনভায়রনমেন্ট কেমন ছিল ইত্যাদি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্পিকিংয়ে কীভাবে 100% মার্কস পেল। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনি কোথাও পাবেন না। আজকে আমাদের সাথে আছেন হাফসা আপু। আপু, প্রথমে আপনার পরিচয়টা একটু দেন। আচ্ছা, আমি হচ্ছে রবীন্দ্র তারিক। আমি আমার B1 কমপ্লিট করছি ফ্রম ইন্ডিয়া টেলকে থেকে। তো আমি এটাই পরিচয় আর কি বলবো, যদি বলি যে আমি ঢাকায় আপাতত থাকতেছি। আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এই আমার পরিচয়। আচ্ছা, বাংলাদেশের ট্যাগ নেই, গুয়েতে সিট নেই, এ অবস্থায় ইন্ডিয়ার ভিসা হচ্ছিল না, তা আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন এক্সাম দেওয়ার? আচ্ছা, তো আমার আমার যে টিচার ছিল, আমি যার থেকে হচ্ছে জার্মান শেখা স্টার্ট করি। তো আমি ভাইয়া থেকেই সবার ফার্স্টে হচ্ছে অনেক বেশি ইন্সপায়ার্ড হই অ্যাবাউট টেল। আমি যখন পড়া স্টার্ট করি তখন দেখতাম যে অনেক গ্রুপে মানুষ লিখতেছে বা অনেক আশেপাশে শুনতাম যে এক্সাম কিভাবে দিব, এক্সাম তো হচ্ছে না, এত ক্রিটিক্যাল, তো এরকম ব্যাপারগুলো শুনতাম। তো শোনার পর অনেক মানে ভয় লাগতো, আদৌ কি পারবো, আমি কি আসলেই পারবো। তো সেই জায়গা থেকে কিন্তু আমি তখন যখন আমার উম, সময় ছিল শুধু শিক্ষার, তাই আমি শুধু শিখতাম, আমি শুধু জানতাম, কিন্তু এগুলো নিয়ে আমি এত ভাবতাম না। কিন্তু আমার আশেপাশেই ছিল যাদের সাথে আমি পড়তাম বা কন্টিনিউসলি স্পিকিং প্র্যাকটিস করতাম, তাদের সাথে কথা বললি বলতো আমি কিভাবে যাব, আল্লাহ হবে না তো। তো ওরা অনেক বেশি ডিপ্রেস ছিল। তো ওই টাইমগুলায় এটা খুব স্বাভাবিক যে শুরুর দিকে দিয়ে সবাই অনেক বেশি ডিপ্রেস থাকে। আমিও ছিলাম, আমি ব্যতিক্রম কিছুই না, আমি খুবই ছিলাম। কিন্তু আমার একটা দিকেই খুব পজিটিভ ছিল, সেটা হচ্ছে আহ পরেরটা পরে দেখা যাবে। আমার আপাতত ভালো মতো আহ, পড়া উচিত। তো আমি যদি ভালো মতো নাই পড়ি, তাহলে কিভাবে, আমি তো কখনোই পাস করতে পারবো না। তো বাংলাদেশের যখন আমি আমার পড়া শেষ করি, তো আমার পড়া হচ্ছে অলমোস্ট হচ্ছে আহ, শেষ হয়ে যায় একদম। ইয়ে মানে টাইমলি শেষ হয়ে যায়। তো টাইমলি শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে তখন থেকে ডিসাইড করা স্টার্ট করি যে এখন কি করব, এক্সাম কিভাবে দিব। তো তখন আমার টিচার যিনি, সে হচ্ছে আমি যখন B1-এ পড়ি তখন আমার টিচার উনি হচ্ছে B2 কমপ্লিট করে ফেলে ফ্রম মালয়েশিয়া। তো কারণ ইন্ডিয়া তো অনেক বেশি প্রবলেম চলতেছিল, আমরা সবাই জানি ইন্ডিয়ার ভিসা ছিল না, তো অনেক প্রবলেম। তো হ্যাঁ, আপনি সেইখান এক্সাম থেকে কবে দিয়েছেন? আমি আমি এক্সাম কবে, আমি হচ্ছে 2026-এর মেতে 5 তারিখে দিছি এক্সাম। তো আমার আচ্ছা। 25-এর লাস্টের দিক দিয়ে হচ্ছে আমার ইয়ে একদম আমার যে B1 শেষ। তারপর হচ্ছে 1 মাস হচ্ছে আমি 1 মাসও না, আমি যদি বলি স্পিকিং করতাম 1 মাস, হচ্ছে আমার স্পিকিং একটু প্রবলেম ছিল। তো আমি তখন এট ফার্স্ট আমি ফাইন্ড আউট করি আমার প্রবলেম কোথায়। তবে প্রবলেম ফাইন্ড আউট হুম। করছি যে ঠিক আছে, আমার হচ্ছে গ্রামারে একটু প্রবলেম আছে, এন্ড দেন হচ্ছে আমার স্পিকিং এও প্রবলেম আছে। তো তখন হচ্ছে আমি নিজে থেকেই, মানে আমার টিচার যিনি, আমি তো বলবোই আমার টিচার অবশ্যই আমাকে অনেক বেশি গাইড করছে। সেটা পার্সোনালি যদি খুব একটা জ্বালাইতাম না, বাট স্টিল উনি যখন ক্লাসের মধ্যে কথাগুলো বলতো যে এই বইটা ফলো করতে পারো, ওইটাও ফলো করতে পারো, তখন আমি এগুলো মাথায় রাখতাম। কিন্তু আমি আচ্ছা, তখন এগুলো আচ্ছা, অ্যাপ্লাই আমরা করতাম না। এক্সাম প্রিপারেশনে যাব। আপনি কিভাবে এক্সাম প্রিপারেশন নিয়েছেন, এখন সিদ্ধান্ত নিয়েছেন টিচারের থেকে ফিডব্যাক নিয়ে বিয়ন্ড কমপ্লিট করার পরে। হুম, হুম, হুম। তো বেশিরভাগ মানুষ একটা কথা শুনে ইনফ্লুয়েসড হয়ে যায় বা ম্যানিপুলেটেড হয়ে যায়। বাইরের দেশে পরীক্ষা দেওয়ার আগে আমরা সবাই শুনি
আমিও শুনেছি, আপনিও শুনেছিলেন যে টেলক এক্সাম সেন্টার বাংলাদেশে আসবে। তো এজন্য কি আমাদের অপেক্ষা করা উচিত বা আমাদের করণীয় হ্যাঁ, কি? কি বলবো, আমি নিজেই তো টেলকের জন্য ওয়েট করছি, বললাম না যে 1 মাস। এই এক হুম, মাসটা তো আমি ওয়েট টেলকের জন্য, যিনি বলছিল আমি ওনারা হচ্ছে যারা বলছিল যে মানে যে ইনস্টিটিউটটা বলছিল যে বাংলাদেশে টেলক আসবে এবং তারা একটা ফ্রি এক্সামের জন্য চান্স দিছিল বিফোর টেলক বাংলাদেশে আসার আগে, জাস্ট ফ্রি এক্সামের জন্য। তো মক আমি টেস্টের সেখানেও মতো। অ্যাটেন্ড করছি। হ্যাঁ, মক টেস্টের মতো আমি সেখানেও অ্যাটেন্ড করছিলাম। যেহেতু আমার বাসার কাছেই ছিল, তাই আমি পারছিলাম জিনিসটা করতে। তারপরে আমার হোপ ছিল যে এসেই পড়বে, এসেই পড়বে, এসে পড়বে পড়বে করে অনেস্টলি আমি 2 মাসের মতো এসে পড়বে এটার জন্য ওয়েট করছি। আর খুব আছে না জোরালো ভাবে একদম পড়বো, সেটা করি হুম, নাই, অবহেলা করছি। তো আমার কাছে তাই মনে হয় কোনোভাবেই কারোর কখনো উচিত না যে একদম 100% শিওর না হয়ে ওয়েট করা। তো 1 মাস 2টা মাস এটা যে লাইফের কতটা ইম্পর্টেন্ট এই জার্নিটার জন্য, সেটা আসলে আহ, কিভাবে বুঝাবো, এটা এখন আমরা বুঝতেছি বা যারা হচ্ছে আমার থেকে অনেক বড় বা অলরেডি যারা স্টার্ট করছে, ডয়েচল্যান্ড আসছে, তারা জিনিসটা অনেক ভালোভাবে বুঝবে। আচ্ছা। আসলে এই 1-2 মাসে চাইলে আপনার বেস ওয়াই স্টার্ট করে বেস ওয়াই কতটুকু কমপ্লিট করে ফেলা যায়? মিনিমাম। আচ্ছা, বেস হয় যদি তো ওয়েট না করে টাইমটা আমি মানে হারানো হুম, উচিত না। আমাদের কারোর জন্য অপেক্ষা করা উচিত না আরকি। আচ্ছা, বুঝতে পারছি। তো yeah. ইন্ডিয়ার কোন শহরে এক্সাম দিলেন বা এবং ইন্ডিয়া কেন বেছে নিলেন? আপনি চাইলে তো মালয়েশিয়া যাইতে পারতেন। হ্যাঁ, তো এখানে আহ, আমি বললাম তো আমার ফ্যামিলি থেকে যেহেতু এই জিনিসটা খুব একটা সাপোর্ট না, যে তারা কনফিউজ যে উম, আমি কি করতেছি, আমি ইউনিভার্সিটিতে কেন ফোকাস দিতেছি না, আমি কেন এইসবে ফোকাস দিতেছি। তো এরকম একটা ওদের একটা ইয়ে ছিল, প্রবলেম ছিল যে এগুলা কেন। তো ওইখান থেকে অনেক বেশি একটা অ্যামাউন্ট লাগতো হচ্ছে আমি যদি মালয়েশিয়া যেতে চাইতাম। আর হুম, হ্যাঁ, ওই টাইমে আমি মালয়েশিয়া যাওয়াটা ইজি ছিল যদি আপনাদের কাছে ইনাফ টাকা থাকে, তাহলে আপনারা অবশ্যই যেতে পারবেন মালয়েশিয়া। কিন্তু আমি ইন্ডিয়া চুজ করছি এই রিজনটাই যে একটু টাকা পয়সা কম। তারপরে হচ্ছে আমি যাদের সাথে যে সেন্টারে এক্সাম দিছি টেল, তাদের সাথে হুম। আমি কথা বলছিলাম আমার এক্সাম বুক করার আগে, সিট বুক করার আগে। তো আমার তাদের সাথে কথা বলে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে, খুবই হেল্পফুল মনে হয়েছে। তো তখনই আমি ডিসাইড করছিলাম যে ঠিক আছে ফাইন, আমি ইন্ডিয়া ট্রাই করি, যদি না হুম। হয় পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা। কোন শহরে এক্সাম দিয়েছিলেন আপনি? আমি হচ্ছে দিল্লিতে গিয়েছিলাম। আচ্ছা, দিল্লি। অনেকজন বললে যে মালয়েশিয়াতে স্পিকিংয়ে একটু নাম্বার কম দেয়, ইন্ডিয়াতে বেশি দেয়। এ ব্যাপারটা আপনি একটু যদি আপনার মতামত দিতেন, এটা আমি কতটুকু সত্য? আপনি তো ইন্ডিয়াতে এক্সাম দিলেন। আমি মালয়েশিয়াতে এক্সাম দিয়েছি, ভালো মতো পড়ছি। হুম হুম ইভেন টাইল আইনস হুম আমার মনে হয় 99% গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এবং ফ্লুয়েন্সি ভালো ছিল। তবে আমাকে 15 হুম দেয় নাই, হুম 11 অথবা 12 দিয়েছে সামথিং, আমার আচ্ছা, এখন ঠিক এক্স্যাক্টলি মনে পড়তেছে না। তা আপনি এটা কতটুকু সত্য মনে করেন? ইন্ডিয়াতে একটু স্পেশালে ভালো মার্কস দেয় এবং কেন? আচ্ছা, আচ্ছা। ইন্ডিয়ায় আমি যখন ব্যাপারটা দেখলাম, তো আমাদের একটা ওয়েটিং রুম আছে, নিশ্চয়ই এটা সবসময় যে টেলকে প্রসেস। তো আমি যখন ওয়েট করছিলাম তখন আমি নোটিস করলাম আশেপাশে স্টুডেন্ট। তো ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ায় তো অনেকগুলো সেন্টার আছে, তাই না? তো হুম, এখন ইন্ডিয়ার যে যারা ডয়েচ শিখতেছে, তারা হয়তো মানে ওই যে আমরা যে বললাম 6 মাস শেষ করে কোনো রকম এক্সামটা দিয়ে দেয়, ওরা ওইভাবে দেয়, ঠিক আছে। তো আর বাকি হচ্ছে আমি শ্রীলঙ্কা থেকে কয়েকটা মেয়ে পাইছিলাম, ওরা আসছিল। তো ওদের সাথে যখন কথা বলছি, ওদেরও তো সেমই, মানে কোনো রকমটা শেষ করে খুব একটা প্রিপারেশন না নিয়ে চলে আসে, যেহেতু ইয়েতে ভিসা লাগে না ইন্ডিয়াতে আসতে, আমাদের বাংলাদেশিদের ভিসা লাগে ইন্ডিয়াতে যেতে, আচ্ছা, প্রবলেম হয়, হ্যাসেল হয়। তো এখন ওদের সুবিধা বলে তো ওকে ঠিক আছে, ফেল করলাম সমস্যা নেই। তো এখানে যে টিচার গুলো আছে ওরা ওইটাই ইউজ টু যে একটা স্টুডেন্ট
B1 লেভেলে মোটামুটি পারবে, এত বেশি না, তাকে অনেক ফ্লুয়েন্স হইতে হবে। তো আমি যে জায়গা থেকে আমরা বাংলাদেশিরা গেছি, তো আমার কাছে মনে হয় যদি একটু কনফিডেন্স কথাগুলো যদি খুব স্পষ্ট বলা যায়, টিচার একটু যদি শো করানো যায় যে আহ, আমার confidence আছে, তাহলে হচ্ছে ফুল মার্কস আসাটা খুব আসলে ইজি। কারণ এখানে টিচাররা খুবই ফ্রেন্ডলি। তারপর হচ্ছে আপনি যদি একটা কোশ্চেন করেন বা বুঝি নাই বা এই জিনিসটা, তখন তারা আসলে এক্সাম, আমার যদি এক্সপিরিয়েন্স হয় না, বাট আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হলাম, অনেকের সাথে কথা বলছি, তো ওইখান থেকে জানতে পারছি যে আপনি যদি না বুঝেন তখন টিচাররাও বুঝাই দেয়। এবং টিচাররা এতই ফ্রেন্ডলি যে তাদের আপনি যখন এক্সামটা দিচ্ছেন বা আপনি যখন আপনার পার্টনারের সাথে কথা বলছেন, তারা হাসতে থাকে। বা কিছু কিছু টাইমে বাংলাদেশিদের, যে যারা বাংলাদেশিরা অনেক বেশি ফ্লুয়েন্সি থাকে কথাবার্তায়, তারা অনেক সুন্দরভাবে জার্মানটা বলতে পারে। কারণ আমাদের মধ্যে ওই যে বললাম, আমাদের কোনো সেন্টার নাই, আমরা অনেক হার্ড ওয়ার্ক করে পড়তেই থাকি। যেখানে একটা B1 এর 6 মাস 7 মাস টাইম লাগে, সেখানে অনেকে 1 বছর টাইম নেয়, তারপরে অনেক বেশি টাইম নেয়। সেজন্য আমাদের প্রেশারটাও ভালো। দ্যাটস ওয়াই আদার্সের থেকে ইন্ডিয়াতে বাংলাদেশিরা অনেক ভালো মানে রেসপন্স করতে পারে, আর সেই জন্যই ফুল মার্কস পায়। আর আমিও বাংলাদেশি, আমিও পরীক্ষা দেওয়ার আগে অনেক নিজেকে একটু ভালো প্রিপারেশন নিয়ে গেছি প্রেশনের রেসিপি, তো ওই জায়গা থেকে আমার ফুল মার্কস আসছে। আচ্ছা, আমরা এটাতে আবার আসতেছি। এখন আমরা একটু কস্ট নিয়ে জানি। হুম। আপনার মোট কত টাকা খরচ হয়েছে একদম ইন টোটাল? আচ্ছা, টোটাল যদি বলি, আমি আমার শপিং, তারপর হচ্ছে আমি একটু বেশি শপিং করে ফেলছি, বা যে সব মিলাই হচ্ছে আমার এরকম 60-65 হাজার টাকা কস্ট করছে, কিন্তু এটা আরো কমে যাবে। কারণ আমি যদি আমার শপিং এর কথা বাদ দিই, তারপরে আমার জন্য আচ্ছা, আরেকটা প্লাস এটা আমরা পয়েন্ট ছিল। আমরা শেষে দেখব। প্রথমে আমরা মোট খরচাটা জেনেছি। এখন আপনার যানবাহনের ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে, যে গাড়ির বাবদ, ট্রান্সপোর্টেশন? সে সেটার জন্য হচ্ছে আহ, যদি আমি বলি, আমি যখন যাচ্ছিলাম, আমার আসার যে ফ্লাইট ছিল, ফ্লাইট কস্ট হচ্ছে ওইটা অনেক কমের মধ্যে আমি পেয়ে যাই। তো 9,000 টাকা ছিল। তো 9,000 মানে সব মিলে হচ্ছে আমি 10। এখন অনেকে যদি ফ্লাইটে না আসতে চায়, তাহলে আমি কিন্তু যাওয়ার টাইমে রোড দিয়ে গেছি, বাই রোড। তখন হচ্ছে আমার খুবই কম ছিল। আমি ট্রেনে গেছি এট ফার্স্ট হচ্ছে ঢাকা একটু বেনাপোলের একটা, সরি বেনাপোল বলতে যশোরের একটা, ওইখানে পর্যন্ত একটা ট্রেন আছে। ওই ট্রেন কস্ট মেবি 400 সামথিং টাকা নিছিল। ওইখান থেকে হচ্ছে ইন্ডিয়াতে যেতে, এখানে আবার আমি এখান থেকে ডিরেক্ট যাইনি, আমি হচ্ছে এরকম অটো বা আমরা একটা যারা গেছিলাম অটো করে গেছি। ওইখানে অটো হচ্ছে আমরা একটু শহরের ভিতরের দিকে যাদেরকে নিয়ে যায়, তো ওই অটোতে করে এরকম পার পার্সন 50 টাকা লাগে। তো পরে হচ্ছে আমরা এখান থেকে ট্রেনে উঠছিলাম। ট্রেনে হচ্ছে আমার এক্সাক্ট মনে নাই কোথা থেকে, একদম কলকাতার ভিতরের দিকে ট্রেনে এখান থেকে 30 টাকা হয়তো নিয়েছিল, মানে কস্ট খুবই কম ছিল আমার যাওয়া। তো আচ্ছা। আর হচ্ছে না, থাকা হচ্ছে এরকম হোটেল যে ভাড়া ছিল সেটা এরকম 700 টাকা নিছিল। আমার একটা প্লাস পয়েন্ট যে আমি আমার বান্ধবী বা ফ্রেন্ডের সাথে গেছিলাম, তো তো ও আর আমি শেয়ারে গেছি। আর আপনারা যদি এরকম পান যে পার্টনার যে আছে ও পরীক্ষা দিতে চায়, তখন এটা আপনাদের জন্য কষ্টটা অনেক কমে আসে তা থাকার হোটেল জন্য আর কি। কিভাবে বুক করছেন ওখানে যাওয়ার পরে, নাকি অ্যাডভান্স আগেই বুক করা ছিল? হোটেল হচ্ছে বললাম তো, আমার ফ্রেন্ড, ওর একটু এক্সপেরিয়েন্স ছিল, ও আগে ইন্ডিয়া গেছিল, তো সেখান থেকে ও একজনের নাম্বার সেভ করে রাখছিল। বা ওইখানে অনেক হোটেল আছে ইন্ডিয়া, ওই যে আপনার নিউ মার্কেটের আশেপাশে। তো ওইখান থেকে হচ্ছে at first আমি হচ্ছে এখান থেকে হোটেল নিছিলাম আগে থেকে, ইন্ডিয়াতে গিয়েই বুক করছি। তো এক্সাম ফি কত ছিল আপনার? এক্সাম ফি কি অ্যাডভান্স পে করা লাগছে, নাকি যাওয়ার পরে পে করতে পারছেন? এক্সাম ফিসটা হচ্ছে অবশ্যই আমাকে হচ্ছে বাসায় বসেই যেতে হয়েছে। আর আমার অনেক বেশি ভয়ের ব্যাপার ছিল এই জায়গায় যে আমি যেহেতু এখানে ওই টাইমটায় অনেক বেশি প্রবলেম চলতেছিল। ইভেন নির্বাচনের টাইমে আমি কিন্তু ইন্ডিয়াতে গেছি, এই নির্বাচন চলতেছিল। তো ওই টাইমটায় অনেক বেশি হ্যাসেল ছিল। আমরা
ঢুকতে পারবো কিনা বুঝতেছিলাম না, ভিসা রিজেক্ট হবে কিনা। বেশি রিস্কি ছিল আমার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। দ্যাট মিনস আমার একদম সব টাকা শেষ। একদম সব টাকা চলে গেছে। এরকম একটা সিচুয়েশন এ তো রিস্ক নিয়ে এক্সামটা দিছি। আর আচ্ছা। এখানে বাংলাদেশীদের আরেকটা ওরা কাজ করতে পারে, এটা আমি যেটা ম্যাক্সিমাম দেখছি সেটা হচ্ছে যেহেতু টেলকে আগে থেকে দিতে হয় আর টেলকে টাকাটা অনেক অ্যামাউন্ট বড়, যেটা হচ্ছে ২৭,০০০ টাকা বাংলাদেশি রুপি টু টাকা কনভার্ট করলে এখন কম বেশি হতে পারে। এ, যে এখন আমি আমার টাইমে এরকম লাগছে আর কি, রুপির ইয়ে যদি বেড়ে যায় আর কি, রেঞ্জ যদি বাড়ে তো এটা হুম কি এটা কি রিফান্ড পাওয়া যায় যদি ভিসা রিজেক্ট হয় বা কোন প্রবলেম হয়? না না রিফান্ডের কোনো সুযোগ নাই। তো এই জন্যই আমাকে আমাদের প্রবলেম ক্রিয়েট করতে হয়েছে, প্রবলেমে পড়তে হয়েছে, যেটা হচ্ছে আমি যখন আমি ফার্স্ট হচ্ছে বুয়েটের একটা মডিউল হচ্ছে ইয়ে বুক করছিলাম। তো যেহেতু বুয়েট রিফান্ড পাওয়া যায় আমি যতটুকু জানি, তো ওইখান থেকে ওই থ্রোতে হচ্ছে আমি একটু ফার্স্টে বুয়েটে দিলাম একটা একটা হচ্ছে আমি মেবি প্রিপারেশন যেটা সেটা হচ্ছে বুক করছিলাম। তো তারপর হচ্ছে আমি টেল কেটে দিছি এক্সাম। টেল তো একদিনই হয়ে যায়, তো সেটা তো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এটা কি ম্যান্ডেটরি এক্সাম রেজিস্ট্রেশন করা ভিসার আগে? এটা মেনলি আমি বলি কেন, টিল তো একটা নিশ্চয়তা লিমিটেশনের মধ্যে এক্সাম নেয়, একটা মান্থে ওরা ২ বার বা ৩ বার এক্সামটা নিচ্ছে, তাই না? হুম, ওই সেন্টার, তো ওই সেন্টার গুলো হচ্ছে আপনি মনে করেন ভিসার জন্য দিলেন, ভিসা হুম, আপনার ভিসা আসে নাই, বা ওদের তো একটা লিমিটেশন থাকে যে আমি এতগুলো স্টুডেন্ট নিব বা ৩০ জন হুম, ২৫ জন। এখন আপনি ভিসা করলেন, আমার টাইমে যেটা হয়েছে আমি হচ্ছে আহ, আহ, এখন তো অনেক আহ, মানে টুরিস্ট বিষয়ে যেতে পারবে, তো এই জিনিসটা অনেক ইজি হয়ে গেছে এখন। আমি হচ্ছে আচ্ছা, যখন গেছিলাম, হুম আমি যখন গেছিলাম তখন আমাকে 1 মাসের ভিসা দেওয়া হয়েছিল। তো হুম, তখন আমার সিচুয়েশন এমন দাঁড়াইছে যে আমার ভিসার জন্য আমি যখন অ্যাপ্লাই করছি, তো আমি আম, উম, আম, মে মাসের আগে হচ্ছে আহ 7 তারিখে আমি ভিসা পেয়ে যাই, আমার ভিসা স্টার্ট হয় তখন থেকেই। তো আমার ভিসা এক্সপায়ার হবে হচ্ছে নেক্সট মান্থের 7 তারিখ, মানে মে 7 তারিখে আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে। তো ওই টাইমে আমি আবার যখন টেলকের জন্য খুঁজতেছি, 27 তারিখে যখন আমি এক্সাম দিতে যাই, আমার মতে ভুলটা মানে এই সবগুলা নিয়ম মানে এক্সপিরিয়েন্স সবগুলা নিজের ছিল, তো তাই অনেক একটু ভুলও হয়েছে। 27 তারিখে হচ্ছে শুধু প্রেশনের যে এক্সাম সেটা শুধু ছিল, অন্য কোনো টাইলে এক্সাম দেওয়া যেত না। এখন এটা কেন হয়েছে, অনেকে মনে করেন যে সিপিএসসি যে এক্সামটা আছে সেটা দিয়ে পাশ করে ফেলে, তো আচ্ছা, স্প্রেশনে হচ্ছে অনেকে ফেল করতেছে, তখন ওরা কি করে, জাস্ট টেল স্প্রেশনটার জন্য আলাদা করে যারা ফেল করবে আগে তারাই এই কাজটা করতে পারে, বাট যারা ফার্স্ট টাইম এক্সাম দিবে টেলকে তারা এই কাজটা করতে পারবে না। তো আ- তখন অনেকে মনে করেন যে এক্সপ্রেশনে ফেল করছে, তখন যারা এক্সপ্রেশনটা খালি রেখে যে রাইটিং পার্ট যেটা সেটার জন্য হচ্ছে ওরা বুক করে ফেলছে, তখন আমি আর 28 তারিখে পাইতেছি না, একটা সিটও পাচ্ছিলাম না আমি 28 তারিখে। তখন আমি তো পুরো মহা বিপদে পড়ে যাই, কি করব এখন আমি, যে 28 তারিখে সিট নেই। তখন আমি টেলকে ওদের সাথে কথা বলছি, মানে ওরা এত বেশি ফ্রেন্ডলি ছিল, কিভাবে বুঝাবো আমি জানি না। আমি ওদেরকে এত জ্বালাইছি, আমি যে সেন্টার এক্সাম, তো ওরা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতো। শোনার পরে হচ্ছে ওরা আমাকে বসে আছে, ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি 28 তারিখে এক্সাম দিতে পারছো না, এবং 5 তারিখেও ফিল আপ ছিল, আমি যখন 5 তারিখেও ফুল, 28 তারিখেও ফুল, কিন্তু 28 তারিখে আমি শুধু এক্সাম দিতে পারবো প্রেশন। তাহলে আমার আর ভিসা লিমিটেশন হচ্ছে আমার 7 তারিখ পর্যন্ত, মে 7 তারিখ। আমি তো পুরাই মানে মহা বিপদে পড়ে যাই, আমি কি করব। পরে ওদের সাথে আমি কথা বলছি, কথা বলার পর ওরা বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য এই জিনিসটা কনসিডার করতেছি। এটা পরে দিয়ে যদিও আমি ওদেরকে স্পেশালি একদম হাম্বল রিকোয়েস্ট করার জন্য ওরা পরে এই জিনিসটা অনেকের জন্য ওপেন করে দেয়। তো জিনিসটা ওরা খুবই ফ্রেন্ডলি, আমার কথা দিয়ে আমি ওই দিন যদি ওরা আমাকে হেল্পটা না করতো, হয়তো আমি আজকে এক্সামও দিতে পারতাম না, হয়তো আমার যে ভিসা বা হ্যান ত্যান যে প্রিপারেশন আমার সব ফুল টাকাই চলে নষ্ট হয়ে যেত। এখন আপাতত আচ্ছা, সেই প্রবলেম নাই, ইন্ডিয়ার প্রবলেম ঠিক হয়ে গেছে। আচ্ছা। তো এক্সাম রেজিস্ট্রেশন কিভাবে করলেন? যেমন পেমেন্ট এবং হুম আগে করছেন এক্সামের নাকি পরে? আর কতদিন আগে করছিলেন এই এক্সাম আচ্ছা, রেজিস্ট্রেশনটা? এক্সাম
যেটা বললাম যে আপনাদের এট ফার্স্ট হচ্ছে ওদের ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে হচ্ছে আমি যেখানে দিছি, এখন টেলকেট তো অনেকগুলো ইন্ডিয়াতে আছে, যে কোনো একটা আপনারা চুজ করবেন বা আপনাদের যেখানে সুবিধা হয়। যেমন হচ্ছে আমি যতটুকু জানি মুম্বাই, তারপর হচ্ছে দিল্লি, আরো কয়েকটা জায়গায় আছে। তো অনেকগুলো জায়গা আছে, এখন আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা এট ফার্স্ট চুজ করতে পারেন, এবং তারপর আপনারা একটা ডেট দেখবেন যে কবে কবে এক্সাম গুলো আছে। থাকার পর ওই অনুযায়ী আপনার ভিসা করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, যে টুরিস্ট ভিসার জন্য এখন আপাতত করা যায়, বা অন্য সব ভিসা করার জন্য ডাবল এন্ট্রি, যেটা ডাবল এন্ট্রি বা এন্ট্রি ভিসা, যেটা আমি মেবি এন্ট্রি ভিসায় গেছিলাম। তো হ্যাঁ, হুম, আমি এন্ট্রি ভিসায় গেছিলাম। তো এন্ট্রি ভিসায় লিমিটেশন অনেক কম দেয়, 1 মাস দিতে পারে আপনাকে। আর ডাবল এন্ট্রিতে হচ্ছে 3 মাস বা এরকম। আচ্ছা। আচ্ছা সরি, এই যে আমার বোন আসলে আমার ভিসা করে দিছিল, তো তো ও মাঝখান দিয়ে কথা বললো। তো সেটা হচ্ছে যে ডাবল এন্ট্রি যেটা, সেটা হচ্ছে মনে করেন যে যারা পর্তুগাল এম্বাসি টেম্বাসি ওদের জন্য। আর আমি এন্ট্রি ভিসায় গেছিলাম। এন্ট্রি ভিসাতে হচ্ছে এরকম 1 মান্থ টাইম দেয়, বা একটু 1 মাসের বেশি দিতে পারে। হুম, তাই আমি মনে করবো যে এন্ট্রি ভিসাটা খুব একটা সেফ না, বিকজ আপনার এক্সামের ডেট আগে পরে হইতে পারে। একটু প্রবলেম, যে কোনো টাইমে প্রবলেম হয়ে যেতে পারে। আমার যে প্রবলেম গুলো হয়তো যেটা আমি প্ল্যান করছিলাম সেটার বাহিরে হয়ে গেছিল, তখন আমি মানে আমার লাক ভালো ছিল, হয়ে গেছে। তো আচ্ছা, এখন সেজন্য তো সবার জন্য টুরিস্ট। সুবিধা আছে, আপনার ট্যুরিস্ট হুম ভিসা হুম। খুলে দিছে। আর ট্যুরিস্ট ভিসাটা কেমন? ওটা কয় মাসের জন্য দেয়, এবং টুরিস্ট। ওইটার জন্য সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি কোনো এমন কোনো নিয়ম আছে? যেমন ধরেন আচ্ছা, সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট। একবার এন্ট্রি করতে পারবে। আমি আসলে এই ব্যাপারটাই খুব একটা ভালো জানি না। আমার যখন ভিসা করে দিছে তখন আমার বোন হচ্ছে ওই ওই লাইনে একটু জব করতো, তো ও ওই থ্রোতে আমাকে হচ্ছে, ও খুব ভালো ওর গাইডলাইন্স দিয়ে হচ্ছে আমাকে এন্ট্রি ভিসাটা করে দেয়, যেহেতু ওই টাইমে খুবই ভিসা রিজেকশন হচ্ছিল, মানে এত ভয়ে ছিলাম, কি যে করব বুঝতেছিলাম না। তো ওই থ্রোতে হচ্ছে যাক আলহামদুলিল্লাহ ফাইনালি সব পারছি। আর না, মেবি টুরিস্ট ভিসা 6 মাসের হয়। তো ওই 6 মাসে যে আপনাকে একটা লিমিটেশন দেয়, বা ওই থ্রুতে আমি খুব ভালো একটা জানি না এই ব্যাপারটা। আচ্ছা যাক, আমাদের পরিচিত আরেকজন রিসেন্টলি ইন্ডিয়াতে গিয়েছে ট্যুরিস্ট ভিসা এক্সাম দিতে। তো ইনশাল্লাহ আপনাদের যদি এ ব্যাপারে কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তবে ইনবক্সে কেউ এগুলো নিয়ে দয়া করে আস্ক করবে না, জিজ্ঞাসা করবেন না কিছু। আচ্ছা, এরপরে যে আমরা এক্সামের জন্য আপনি কতদিন প্রিপারেশন নিয়েছিলেন এবং কোন কোন ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছিলেন? এক্সামের জন্য আমি আমার তো ফার্স্ট প্রিপারেশন ছিলাম। আমার কাছে মনে হয় যে বইয়ের জন্য ভালো মতো প্রিপারেশন নিবে, এবং বা যে প্রিপারেশন আছে সে টেল ভালো মতো পারবে। তার উপরে টেলকে কিছু উম, আহ, যদি ম্যাটেরিয়ালস বলি, আমি যখন পড়ছিলাম তখন হচ্ছে স্পেশালি কয়টা বই ছিল, বা যেগুলো হচ্ছে কুইকুং বেস করা, ওই কয়েকটা মডেল টেস্ট সলভ করছিলাম, এরকম 5 6টা বা 7টা, যেহেতু আমার আগে কুয়েতের প্রিপারেশন নেওয়া ছিল। প্রিপারেশন নেওয়া বলতে হচ্ছে বললাম না, ওই 1 মাস আমি হচ্ছে প্রিপারেশনটা ভালো করার জন্য ট্রাই করছিলাম, তখন আমি পাশাপাশি এগুলো ট্রাই করতাম। তো আমার টেল নিয়ে খুব যে একটা অনেক বেশি ঘাটাঘাটি ওরকম কিছু নাই অনেস্টলি। টেল এক্সামটা তুলনামূলক একটু সহজ। আচ্ছা, তারপর স্পিকিংয়ে 100% কীভাবে পেলেন? এর পেছনে সিক্রেট কি? কীভাবে প্র্যাকটিস করেছিলেন? তো পরীক্ষার আগে যদি বলি তাহলে হচ্ছে সবাইকে উম, মানে আপনি যদি প্রতিদিন একটা বিষয় নিয়ে কথা বলেন, বা কয়েকটা জিনিস আপনি প্রতিদিন কথা বলতেছেন, তখন এটা কিন্তু অটোমেটিক মুখে এসে যায়, ব্রেনে থাকে, ভয়টা খুব কম লাগে। আপনি যখন মনে করেন যে উইকলি 3 দিন প্র্যাকটিস করছেন আর 2 দিন করেন নাই, বসে আছেন, তখন ভয়টা কিন্তু কাজ করে, ওই 2 দিনের গ্যাপটাও ভয় অনেক কাজ করে।
আমি আমার এক্সাম দেওয়ার আগ দিন পর্যন্ত আমি হ্যালোটকে অনেক বেশি র্যান্ডম পার্সনদের সাথে অনেক কথা বলতাম এন্ড টপিকস নিয়ে কথা বলতাম। আহ, নিজে বাসায় প্র্যাকটিস করতাম। কিছু কিছু গ্রামার ছিল, গ্রামার গুলো যেগুলো ভুল করতাম সেগুলো আবার গ্রামার দেখতাম। তো আমি যখন ভুল করতাম তখন মানুষকে আমি উল্টা বলতাম, আমার ফ্রেন্ডস বা যাদের সাথে আমি কথা বলতাম, যে আমার যদি কোথাও ভুল হয় আমাকে ভুলটা ভুলটা বলে দিবা যে আমার এখানে এখানে ভুল হয়। তো আমি আমার ভুল নিয়ে কখনো, যে কেউ যদি আমাকে বলতো যে তোমার এটা ভুল হয়েছে, তখন আমি আরো হুম। খুশি হইতাম। আমি কখনো এটা নিয়ে রাগ করতাম না বা কষ্ট পাইতাম না বা ডিপ্রেসড হইতাম না। আমার আর ভালো লাগতো আপনি যে ও আমাকে ইমপ্রুভমেন্টের একটা সুযোগ পেতেন, তো আপনি এটা হ্যাঁ। পজিটিভলি নিতেন। হুম। আচ্ছা। yeah, এটাই ছিল। আর কিভাবে এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, বিশেষ করে স্পিকিংয়ের জন্য? কারণ যারা টেল দেয় বেশিরভাগই স্পিকিংয়ে ফেল করে, যদি ফেল করে আর কি। সাইবিনা তো তেমন কেউ করে না, যেহেতু কম্বাইন্ডলি পাস। তা আপনার সাজেশন কি? আমার কাছে মনে হয় যে স্পিকিংটা পাশ করা ইজি, আর যদি আমি আদার্স বলি তাহলে একটু হার্ড। কারণ স্পিকিং এ হচ্ছে ও টেলকে হচ্ছে একটু আলাদাভাবে খাতা, মানে ওদের সিস্টেমটা হচ্ছে পাশ করার। আপনার স্পিকিং এ আলাদা করে পাশ করতে হবে, এবং আপনার যে রাইটিং পার্টটা সেটাই আলাদা করে পাশ করতে হবে। তারপরে হচ্ছে যত হয় একসাথে অ্যাড করে দিন না। তো সেই হুম। জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মডেল টেস্ট একটু আসলে সলভ করা উচিত। আমি আমার এক্সামের টাইমে আর টিল আমি যেখানে এক্সাম দিছিলাম সেখানে টোটালি কম্পিউটার বেসড ছিল। আর পুরোটা হচ্ছে এরকম একটা টাইম দিছিল, টাইম লিমিটেশন, ওই টাইম লিমিটেশন অনুযায়ী অটোমেটিক টাইম যাবে। আমার এখানে রাইটিং, স্পার্ক বাউসেন আর হচ্ছে লেজেনের যা ছিল তিনটা আমার আমার অনুযায়ী, ওর টিচাররা বলবে না যে তোমার টাইম শেষ তুমি করতে পারবে না, ওরা একটা টাইম দিয়ে দিছে, ওই টাইম আমার শেষ করতে হবে। আর টাইম যখন আহ, আমার মেবি 10 মিনিট আগে শেষ হয়েছিল সব, যদি এরকম হয় যে টাইম নাই কিন্তু আপনি স্টিল লিখতেছেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক ফেল, আপনাকে সাবমিট করতেই হবে ওই ও টাইম আচ্ছা। অ্যাটলিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে 10 থেকে 10 মিনিট আগে আপনাকে সব লিখা সব কমপ্লিট করে ফেলতে হবে। তাই আমার কাছে মনে হয় একটু স্পিকিংটা তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, স্পিকিংটায় ফোকাস করার পাশাপাশি রাইটিংটা লেসেনটাই একটু ফোকাস করে। স্পার্ক বাউস্টেন, ওকে স্পার্ক বাউস্টেন মোটামুটি মানে করলে হয়ে যাবে, একটু গেস আচ্ছা। করে করে করা, হুম কিন্তু হুম। লেজেন্ডটা একটু বেশি করতে হবে। আচ্ছা। আচ্ছা, এখানে আমি একটু ওভারভিউ দিই এক্সামটার। আমরা সাধারণত টেলক এক্সামের সাথে পরিচিত না, কারণ বাংলাদেশে না, এবং বাংলাদেশিরা এটা নিয়ে খুব কমই জানে। গোয়েতে 4টা মডিউল থাকে বা 4টা থেমা বলতে পারেন। আর টেলক হচ্ছে টোটাল 2টা থেমা, একটা হচ্ছে স্পেশাল মুনলিশে বলে, আর একটা হচ্ছে শিফটলিশে মানে সাইবেন। এবং সাইবেনের ভিতরে আবার 4টা পার্ট: লেজেন, স্পাক বা স্টেনে, যেটাকে আমরা গ্রামার পার্ট নামে চিনি, হুয়েন, আর একটা হচ্ছে সাইবেন। তো সবগুলো মিলে আপনার 225। ওগুলাতে মেবি 225-এর ভিতরে 125 পাওয়া লাগে না মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, 135-এ পাস দেয়। স্পেশনে 75 থেকে আপনার টোটাল মিনিমাম 45 পাওয়া লাগবে। তো দুইটাতে আলাদা আলাদা পাস। শিফটলিশে ওই 4টা মিলে 135। এবং এটা নিয়ে আরও বিস্তারিত প্লেলিস্ট আমি ভিডিও মেক করতেছি, আপনারা পাই যাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি ভালো কিছুই পাবেন। তো সাপোর্ট দিবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও মোটিভেটেড হই আপনাদের জন্য ভিডিও করতে। আচ্ছা, হোড অ্যান্ড লেজেন্ড বাকি 3টা মডেল কেমন ছিল এবং কোনটা আপনার সব থেকে কঠিন লেগেছে? আমার লেজেন্ডটা একটু হার্ড লাগছে, আর হোরেনটা হোরেনটা হোরেনটাও মোটামুটি টাফ ছিল। 3 নাম্বার টাইল যেটা ছিল সেটা আমার কাছে একটু হার্ড লাগছে, কারণ এত ফার্স্ট দিছিল যে আমি আসলে আহ, একটু কষ্ট হয়েছিল। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি নিজেই প্লে লিস্টটা অন করতেছি, এবং প্লে লিস্টটা শেষ হলে আমি নিজে 2বার যেহেতু শুনতে দেয়,
কি মানে হ্যাঁ, তখন আমি ২ বার অন করতে পারতেছিলাম। কিন্তু আচ্ছা। এমন না যে আপনি একবার প্লে করছেন, বুঝেন হুম, নাই, হুম। আবার রিভার্সলি আবার প্লে না, একবার যেহেতু প্লে করছেন পুরাটা শোনাবে, অফ করার কোনো ওয়ে নাই। দেন শেষ হইলে আপনি সেকেন্ড টাইম আপনার মানে ইয়ে করে আপনি আবার অন করবেন। জিনিসটা আচ্ছা, আমার আমার জন্য ছিল কম্পিউটার বেস যখন ছিলাম। তো সেই আচ্ছা জায়গাটা এখন আমার যে ঠিক সবই আছে আমি কম্পিউটার বেস। যখন একদমই হুম, হুম। হুম। তো তখন আমি একটু মাথায় নিতে পারছিলাম যে আচ্ছা কি বলছিল, ওকে। আমি একটু টাইম নিছি, শোনার পর এরকম কয়েক সেকেন্ড নেওয়ার পর দেন আমি আবার অডিওটা একদম সঙ্গে অন করিনি। আচ্ছা, স্পিকিং আলাদা হয়, সাইবেন আলাদা হয়। এটা কম্পিউটার বেসড। আমাদের সময় আবার সাবমিট দিতে হয় নাই। আমরা জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার করছি, এরপরে বেরিয়ে গেছি। আমাদের অটোমেটিক এগুলো নাকি সাবমিট হয়ে যায়। তা আপনাদের কি সাবমিট ম্যানুয়ালি দিতে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, সাবমিট অবশ্যই করতে হবে। আর সাবমিটটা যদি কেউ না করে তাহলে হুম, আসলে অটোমেটিক ফেল। একদম হ্যাঁ, সঙ্গে ফেল। যে হ্যাঁ, এরকম ছিল, আমি যদি বলি আমার এখানে একটা ছেলে ও ৩ মিনিট ছিল। তো ও সাবমিট মানে ও নিজে বুঝতেছে না। এখন তো অনেকেই বুঝেন যে একটু প্রবলেম হইতে পারে কম্পিউটারে বা সামথিং। তো আমার নিজেরও প্রবলেম হইতেছিল। তখন আমার যেহেতু ১০ মিনিট আগে শেষ হয়েছিল, তবে আমি এখানে টিচাররা থাকে, পেছন দিয়ে দাঁড়ায় থাকে। তো ওদেরকেও একটু ডাকা লাগে। ডেকে জাস্ট বলতে হবে মিস প্লিজ সাবমিট। তো আমি পরে সাবমিট করছি। তো ওই টিচার আমাকে হেল্প করছিল এই জিনিসটা সাবমিট করতে। তো অনেকেরই এরকম আচ্ছা, যে ৩-৪ মিনিট আগে থাকলে তো অনেকে ভয় পেয়ে যায়। আল্লাহ সাবমিট করব কিভাবে? আল্লাহ। তো ওই থ্রোতে হয়তো একটু আ ভুল হয়েছিল। আচ্ছা। এখানে তো কিভাবে এক্সাম নেয় এগুলা ইউটিউবে ভিডিও নেই আমরা জানতামই না। আমার প্রবলেম হয় নাই। তা আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? এবং আপনি কি ঘরে প্র্যাকটিস করছিলেন ল্যাপটপ বা কম্পিউটারে? হ্যাঁ, করছি। আমি বাসায় যখন আমার যাওয়ার আগে তখন আমি হচ্ছে অনেক বেশি ল্যাপটপে লিখতাম। হুম, কারণ আ আমি তো used to ছিলাম না, আমরা যেহেতু ফোন অনেক বেশি চালাই, তাই ল্যাপটপের যে টাইপিং স্কিলটা সেটা একটু যদি আগে থেকে ১ সপ্তাহ বা এত বেশি না যে আপনাকে অনেক ২ মাস ধরে প্র্যাকটিস করতে হবে না। আপনি যদি ১ সপ্তাহ বা ১৫ দিন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, তাইলে হুম, আমার মনে হয় যে হয়ে যাবে। আচ্ছা। আর umlaut গুলাতে কোনো প্রবলেম হয়েছে? আমার তো কোনো প্রবলেম হয় নাই। জাস্ট স্ক্রিনে দেখছি নিজে অটোমেটিক সব সিস্টেম বুঝে যাচ্ছে যা দেখতেছি। হুম, তো আপনার umlaut কোনো না সমস্যা হয়েছিল? আমার ক্ষেত্রে আমি ফার্স্ট এ umlaut খুঁজতেছিলাম ইয়েতে যে আ আ ইয়ে আ কিবোর্ড গুলাই আছে না? কিবোর্ডে umlaut খুঁজতেছিলাম। আল্লাহ umlaut কই? তো হুম, পরে দিয়ে আমি একটু ভালোভাবে তাকায় দেখি যে স্ক্রিনের উপরেই সাইডে umlaut এর একটা অপশন আছে। আমাকে জাস্ট যখন আমি umlaut দিব, আমরা যখন প্রেস করি না যে তখন হচ্ছে ওই umlaut গুলাই হচ্ছে প্রেস করলে অটোমেটিক চলে আসে। মাউস দিয়ে সিলেক্ট করে আমাদের ওগুলা হ্যাঁ, টাইপিং আমাকেও করা সেম। লাগে আরকি। এখানে ২ রকমের সিস্টেম থাকে। হয় ডয়েজ কিবোর্ড অথবা ইংলিশ কিবোর্ড। আমরা যদি ইংলিশ সিলেক্ট করি তখন আমাদের মাউস দিয়ে এখান থেকে এই প্রেস করে আপনার লিখা লাগে আরকি। তো আমাদের আর এক্সট্রা জার্মান কিবোর্ড কিনতে হয় না। আমরা ইংলিশ দিয়ে প্র্যাকটিস করতে পারবো এবং umlaut জন্য এখানে স্ক্রিনে দেওয়া থাকে ওইখান থেকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, তাইলে আমাদের আর এক্সট্রা প্যারা নাই। তো আপনাদের হুম, এক্সাম সেন্টার কেমন ছিল? ওই এনভায়রনমেন্ট সম্পর্কে যদি একটু বলতেন। মানে খুবই ভালো আপ ছিল। আমার আ কিভাবে বলবো যে আমার খুবই ভাল লাগছে। টিচার গুলা স্পেশালি খুবই ফ্রেন্ডলি। আ আ আপনাকে এমন কিছুই না। এখানে জাস্ট আসছেন, থেকে এক্সাম দিবেন, চলে যাবেন। কিছুই না। অনেক ভালো লাগছে। আমি বললাম যে টিচাররা এমন ছিল ওয়েটিং রুমে এখানে বিস্কিট নিয়ে এসে বলতেছে, "কেউ বিস্কিট খাবা?" তো আমি বিস্কিট খাইছিলাম টিচারের। তো একটা ভালো একটা এনভায়রনমেন্ট। অনেক ভালো। ভাল লাগছে আমার। আচ্ছা, এ মানে এটা জিনিসটা এমন বুঝেছে আমরা আ আমি বাংলাদেশী আমি বাংলাদেশের এক্সাম দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও ভাবতাম যে আল্লাহ কি আমার বোর্ড এক্সাম মানে জীবন ধ্বংস হয়ে যাবে এরকম কিছু একটা আমি ভাবতাম। যে মানুষ যেহেতু ভয় দেখাতো অনেক বেশি। এক্সাম হুম, দেওয়ার পর আসলে বুঝলাম তেমন কিছুই না। যদি এক্সামটা মোটামুটি ভালো হয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো যে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আর এক্সামে
বসেই এক্সপ্রেশনের যে ব্যাপার মানে স্পিকিং যেটা সেটা বসেই বলা বলা যাবে যে তুমি ভালো করবে নাকি খারাপ করবে। Because তোমার আমাদের যে আদার্স যারা ইন্ডিয়ান বা নেপালিয়ান তারা এত ভালো খুব একটা এক্সপ্রেশন পারে না, তাই অবশ্যই টিচার এখানে ভালো একটা প্রায়োরিটি দিবে। আচ্ছা। তো ইন্ডিয়াতে থাকার সময় আপনার কেমন লাগলো? যেমন ধরেন আমরা মালয়েশিয়াতে যাওয়ার পর খাওয়া-দাওয়া নিয়ে অনেক প্যারা খাইছি। চিনতেছিলাম না, পথ হারায় ফেলতেছি। কখন কি করব? তো কোনো প্রবলেম হয়েছে এবং কোন দিকটা ভালো লেগেছে, খারাপ লাগেছে? তা আহ, একটু আচ্ছা, এক্সপ্লেইন করুন। ইন্ডিয়া ইন্ডিয়া তো আমার কাছে লাগছে যে পুরো বাংলাদেশের মতোই। ঢাকার আরেকটা রূপ হচ্ছে ইন্ডিয়া। আমার কলকাতা যেমন লাগছে, দিল্লি মানে সেমই লাগছে, হয়তো একটু বেশি আপডেট ঢাকা থেকে। তো আর এমনি যদি বলি ইন্ডিয়ানদের কথা, তাইলে আহ, কিছু কিছু ইন্ডিয়ান ভালো, কিছু কিছু খারাপ, কিছু খারাপ এক্সপিরিয়েন্স হইছে। আহ, এত একটা বড় সাহস নিয়ে গেছি, মানে আহ, এমন না যে অনেকে তো একটা গ্রুপ নিয়ে যায়, মানে আমারও ফ্রেন্ড ছিল, বাট এখানে প্রবলেম হয়েছিল যে যে আমরা আমাদেরটা সবকিছু বুঝে নিতে হচ্ছে, যে কেউ আগে থেকে বলে দিচ্ছে না যে তোমার এটা করতে হবে, এইভাবে যেতে হবে। ওভারঅল বলবো যে কিছু কিছু অবশ্যই প্রবলেমের শিকার হয়েছি, বাট আলহামদুলিল্লাহ ওভারঅল অনেক ভালো ছিল আমার। আমি এক্সাম ভালো করতে পারছি, আমার এক্সাম রেজাল্ট ভালো আসছে, এটাই আমার কাছে সবচেয়ে বড়। আমি সব ভুলে গেছি আমার কি হয়েছে কি না হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আমার কাছে। সিকিউর ছিল না? হুম। আর খাওয়া-দাওয়া আরেকবার। আচ্ছা, খাওয়া দাওয়া রেস্টুরেন্টে নাকি এখানে রান্না করার কোনো কলকাতা সিস্টেম ছিল? না, আমরা তো হয়তো এরকম হোটেল পাওয়া যাবে। তো বাজেট যেহেতু বললামই যে খুব বেশি না, তো ওইরকম মোটামুটি হোটেলগুলো যেগুলো যেগুলো এনভায়রনমেন্ট ভালো, এত ফ্যাসিলিটিস নাই, ওইগুলো হচ্ছে চুজ করছিলাম। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু খারাপ, একটু কষ্ট করতে হয়। আচ্ছা। তো আপনি ইন্ডিয়াতে গেলেন, এখানে ঘোরাফেরা অবশ্যই করছেন। আপনার হ্যাঁ। ফেভারিট কোন প্লেস যেটা আপনি ভিজিট করছেন এবং কত টাকা খরচ হয়েছে, কি কি করছেন? আচ্ছা, আমি যেহেতু ইন্ডিয়ায় হচ্ছে কলকাতায়ও ছিলাম, দিল্লিতেও ছিলাম। তো দিল্লি দিল্লিতে হচ্ছে আমার সবকিছু মানে আহ, ঢাকার মতোই লাগছে। কিছু কিছু জায়গা হচ্ছে লাল কেল্লা যেটা, সেটা আমার কাছে খুব ভালো লাগছে। আর হচ্ছে কলকাতায় যখন আসছি তখন হচ্ছে আমি ভিক্টোরিয়া পার্ক যেটা, সেটা হচ্ছে আহ, দেখছিলাম, তো সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো তো এমন মনে মোটামুটি হচ্ছিল না যে আমরা একসময় বইয়ে পড়তাম, আজকে চোখের সামনে? কেমন ফিল করছিলেন তখন? আমার ভালো লাগতেছিল যে এটাই যে খুব ফার্স্ট টাইম একদম ট্যুর দিছি, যেহেতু এগুলা তো যদি আজকে জার্মান না পড়তাম তাহলে হয়তো আজকে এত কিছু এক্সপিরিয়েন্স করতাম না। আমার কাছে মনে হচ্ছে এই পড়াটা শুধু পড়া না, এটা আমাকে আসলে অনেক রেসপন্সিবিলিটি কিভাবে নিতে হয় সেটা শিখাইছে, ধৈর্যশীল কিভাবে হতে হয় সেটা শিখাইছে। আল্লাহর কাছে যে চাওয়া সেটা যে খুব ম্যান্ডেটরি, আমরা তো সবসময় আমরা মুসলিম আল্লাহর কাছে চাই, তার উপরও এই জিনিসগুলা আসলে আমাকে অনেক শিখেছে। আমি মানে একটা ওয়ে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ থেকে এত কিছু প্রাপ্তি, মানে অনেক ভালো লাগার বিষয় এটা আসলে। আচ্ছা। তো এখানে কি কোনো মানে বাংলাদেশে যে একটা ভয় থাকে, আম, ধরেন ইফতিজিং, সেই এমন সেই কোনো কিছুর শিকার হয়েছিলেন? আহ, আসলে বলতে যে খুব একটা তো একলা একলা বের হই নাই, বা তো সেই জন্য হচ্ছে হয়তো এক্সপিরিয়েন্সটা হয় নাই, কিন্তু এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি আমার বাবাকে বলতেছিলাম যে বলতেছিলাম যে গরুর মাংস খাইও না। তো এই জিনিসটা বলাতে পাশে থেকে একজন ইন্ডিয়ান হচ্ছে একটু বলছে কোথা থেকে এলো এই বাংলাদেশিরা, তো একটা গালি দেন হচ্ছে কোথা থেকে এলো এই বাংলাদেশি, তো এই জিনিসটা আমার খারাপ লাগছে। আর বাংলাদেশি যখন আমি বলবো যে আসলে এই জিনিসটা আমাকে একটু লুকায় রাখতে হইতেছিল ওই টাইমটাই, আই ডোন্ট নো এখন পরিস্থিতি কেমন, যে আমি বাংলাদেশ থেকে আসছি, বা আহ, খুব একটা বলতো না। যে আমি যখন হোটেলে ছিলাম সেও বলছে যে এটা খুব একটা মানুষকে বলবা না যে তুমি বাংলাদেশ থেকে আসছো, যে যদি জিজ্ঞেস করে, যদি জিজ্ঞেসও করে তো চুপ থাকবা, ইগনোর করে চলে আসবা। যে হোটেল হুম, ম্যানেজার যিনি ছিল সেটাই। তো ওই টাইমে হুম। পরিস্থিতিটা একটু এরকম ছিল।
খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। র্যান্ডমলি কোয়েশ্চেন করলাম, আসলে এটা কাজে আসবে আপনার। এটার পারলে খাতায়, স্পেশালি মেয়েদের জন্য আমি খাতায় না বলবো। মাথায় নোট করে রাখেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। মেয়েদের জন্য আমি এই কথাটা বলবো যে যদি মেয়েরা যায় তাহলে হচ্ছে আহ, এরকম না হওয়া যে একটু ভয়, মানে আমি সাহস, মানে সাহস পাওয়া যাবে। আর যদি একজনের সাহস নেই বা ওর ফ্রেন্ড আছে একটু সাহসী বা বুঝবে, ঠিক আছে, তাহলে ফ্রেন্ডটাকে অ্যাটলিস্ট নিয়ে যাও, যে ও যদি যদি পারে। তাহলে আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে খুব ভালো হবে। আর যিনি ইন্ডিয়ার মানুষ যদি বলি, সবাই দেখো সব জায়গায় ভালো খারাপ আছে। তো সেই জায়গায় ইন্ডিয়ানরা হচ্ছে একটু বেশি, যে আছে না বাংলাদেশি দেখলে যে কেমন কেমন যেন একটু করে, জিনিসগুলো আসলে একটু খারাপ লাগারই ব্যাপার। আচ্ছা, যেহেতু নিজের দেশ, তাই। আচ্ছা, আপনি রেজাল্ট এক্সাম দেওয়ার কয়দিন পর পাইছেন এবং কিভাবে আমি জানলেন এটা, চেক কিভাবে করলেন? তো রেজাল্ট হচ্ছে আমাকে মেইলে দিছে। মেইল কখনোই ভুল করা যাবে না। মেইল নাম্বার যদি, মেইল যদি ভুল করে দিয়ে আসেও তাহলে হয়তো তোমার রেজাল্টই আসবে না। আর এরকম কোনো কিছু। তো আমার আরেকটা হচ্ছে পিন নোট দেয়। তো ওইটাও সেভ করা যায়, রাখা যায়, কিন্তু ওইটার ওয়ার্ডটা কি সেটা হয়তো আমি এখন ভালোভাবে জানি না, কারণ আমি আমার রেজাল্ট যেটা মেইলে পেয়ে গেছি। অ্যান্ড আমি 15 দিনের মধ্যে হচ্ছে আমি আমার রেজাল্ট পাইছি। যত 5 তারিখে আমি এক্সাম দিছি, আমার রেজাল্ট দিছে হচ্ছে 20 তারিখে। ওকে, আমরা একদম শেষের দিকে আছি। যারা এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে টেল দেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আপনার সবচেয়ে বড় পরামর্শ কি? আমার সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে যেহেতু কষ্ট করে যাচ্ছো বা সরি, কষ্ট করে যারা যাবে তাদের জন্য যাওয়ার আগে অবশ্যই প্রিপারেশন যেটা সেটা ঠিক একদম প্রতিদিন রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর যদি কিছু ভোকাবুলারি আছে যেগুলো আপনি মুখে নিতে চাচ্ছেন বা মাথায় রাখতে চাচ্ছেন, সেটা আসতেছে না, ওই টাইমগুলোয় জোর করে ওগুলো মাথায় ঢুকাবেন না। যেটা আপনি রেগুলার কথা বলতে পারেন সেগুলো মাথায় রাখবেন এবং সেটা দিয়েই এক্সাম দিবেন। এমন না যাকে খুব বেশি বুঝাতে হবে যে আপনি অনেক পারেন। আপনি যদি ফ্লুয়েন্সি কথা বলে দিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন। এটাই আমার একটা অ্যাডভাইস দেওয়া। আর সেকেন্ড হচ্ছে, ইন্ডিয়াতে যাওয়ার আগে একটু খাবার দাবারের প্রবলেম বা অনেক কিছু প্রবলেম হতে পারে, তখন আসলে একটু মনে সাহস রেখে এত ঘোরাঘুরি, মানে এত বের হওয়া উচিত না যদি একলা হন। হুম, আচ্ছা। তো যদি আবার আপনার থেকে এক্সাম দিতে হতো বা আবার কোনো একটা কিছু হয়ে যেত, তখন কি আপনি এক্সাম ইন্ডিয়াতেই দিতেন নাকি তখন আপনি অন্য কোনো দেশে দিতেন? আমি বললাম তো যে আমার এক্সাম এনভায়রনমেন্ট ওয়াজ টু গুড। এখন আমার, যেহেতু আমি মেইন ফোকাস হচ্ছে আমার এক্সাম, মানুষ ইন্ডিয়ায় কি হইলো, খাওয়া দাওয়া, এগুলো তো আমার ফোকাস ছিলই না। তো আমি অবশ্যই আবার ইন্ডিয়া দিতাম যদি ওরকম কোনো প্রবলেম হইতো। আচ্ছা, তো যাক, এখন আপনার সময় যে ভিসার জটিলতা ছিল এটা সলভ হয়েছে। আর আমরা ভালোই সব কিছু জেনেছি। আর এক্সাম সম্পর্কে, আচ্ছা, আপনি টোটাল কতটার মতো মডেল টেস্ট সলভ করছেন? অনেকজনে বলে যে 50টা করে, 60টা করে। এটা আপনি কিভাবে না, দেখেন? না, আপনার মতামত কি এই ব্যাপারে? আমার মতামত হচ্ছে এই ব্যাপারে যে আহ, যদি তার ধৈর্য থাকে, সে যদি পারে, তাহলে তো খুবই ভালো। কিন্তু আমি তো এত ধৈর্যশীল বা ছিলাম না, তাই আমার জন্য 12টা এরকম 13-14টাই ছিল, আমি এরকমই করছি। আসলে আমি এক্সাম দিয়েছি, আমিও ট্যালকের জন্য, কুয়েতের জন্য করছিলাম। বাট ট্যালকের জন্য আমি টোটাল 15টা মডেল টেস্ট সলভ করছি। হুম। এর বাইরে আগে কুয়েতের মডেল টেস্ট সলভ করছিলাম, তা অনেক সহজ লাগছিল। আর মেইন ব্যাপার হুম। হচ্ছে, কারো যদি সে যে লেভেলের পরীক্ষা দেবে, বি1 দিলে বি1, বি2 দিলে বি2, ওই লেভেল পর্যন্ত ভালো মতো কমপ্লিট করা হয়ে থাকে এবং সব কিছু 4 মডিউল সে ভালোভাবে প্র্যাকটিস করে, তাইলে মডেল টেস্ট হচ্ছে একটা জাস্ট প্যাটার্ন।
এক্সামের, এটা এক্সাম না, কারণ সে আগের থেকে স্পিকিং পারে, লিসনিং পারে, ভোকাবুলারি পারে, তো তার আর এক্সট্রা কোনো প্রবলেম হওয়ার কথা না। ওটা জাস্ট একটা এক্সামের সিস্টেম। আচ্ছা, হাফসা আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সাথে ভেঙে ভেঙে সব শেয়ার করার জন্য। থ্যাংক আপনাদের ইউ। যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, উনি হয়তো উত্তর দেওয়ার ট্রাই করবে, বা আমি জানলে আমি দিয়ে দিব, অথবা আমি আজ করে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব, বাট ইনবক্সে কোনো অ্যান্সার পাবেন না। তো ইনবক্স করে এই ব্যাপারে কোনো লাভ হবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এটাই আমার সবচেয়ে বড় মোটিভেশন। যদি আপনারা পাশে থাকেন আমি মোটিভেটেড হব এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য। আসসালামু আলাইকুম, আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। দেখা হবে টার্গেট জার্মানের নতুন আরও একটি ভিডিওতে, নতুন অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।